হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন দিন আর নতুন সকাল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকেরই হচ্ছে বুধবার, আর বুধবার মানেই তোমরা তো বেশিরভাগ সবাই জানো যে আমার হাজবেন্ডের ছুটি। সেই কারণে একটু দেরি করেই উঠেছি, মানে 8টা নাগাদ মতো বাজে। উঠেই কিন্তু ঘর দালান উঠান পাট খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আগে একটুখানি নাস্তা করে নেব, কেন জানি না আজকে উঠেই এত পরিমাণে খিদে পেয়ে গেছে, কোনো কিছু না করেই আগে নাস্তাটা ভাবলাম করব, তারপর অল্প অল্প করে কাজ করে নেব। কালকে যেহেতু অনেকটা কাজই গুছিয়ে রেখেছিলাম, তাই তেমন একটা খাটুনি হয়নি। আর রাত্রেবেলা কালকের হাজবেন্ড রুটি নিয়ে এসেছিলো, তো সেই রুটিটাই ঝট করে সেঁকে নিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। আর মেয়ে ঘুম থেকে ওঠেনি, সেই সুযোগেই কিন্তু আমি স্কুলের ভাতটা আনতে চলে গিয়েছিলাম আমাদের স্কুল মাঠে। তো আসার পথে কিন্তু মাছ আনলাম। তো এখানে কাটা রুই মাছ সাথে ভুসো চিংড়ি নিয়ে এসেছে, যেটা আমার খুবই ফেভারিট আর আমার হাজবেন্ডেরও। তো অনেক দিন পর মাছ কেনা হলো। যবে থেকে আমার হাজবেন্ডের কাজ বন্ধ হয়ে গেছিলো, তবে থেকে তো তোমরা দেখেই যাচ্ছ যে মাছ মাংস কিছুই আমি রান্নাই করতে পারছিলাম না। বুঝতেই পারছো, মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মানুষের যখন রোজগার বা রুজি রোজগার বন্ধ হয়ে যায়, তখন কি অভাবের দিনটাই না যায়। তো সেই সুযোগেই আর কি কিছু কিনতে পারছিলাম না, যেহেতু কালকের হাজবেন্ডের বেতন পাওয়া হয়েছে, তো সেই জন্যই বাজার হাটও করা হবে। তো বাজার গোছানোর ভিডিওটা হয়তো তোমরা পরে ব্লগে দেখতে পাবে, কারণ আজকের এই সন্ধ্যাবেলা হয়তো উনি বাজারটা করবেন, সেটা শ্যুট করব, সেটা তো আর আজকে শেয়ার করতে পারবো না, সেটা গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাটা রুই মাছ কিছু নিয়ে আসলাম। আমি আবার মাছ বেশি করে কিনে আনতে পারবো না, কারণ বেশি করে এনে আবার সেটাকে ফ্রিজে রেখে দেবো, আমার ঠিক ভালো লাগে না। যেহেতু রোজ রোজই মাঠে যাই স্কুলে ভাত আনতে, তো যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসি। তো আজকের এই যে অল্প কিছু নিয়ে এসেছি একদিনের মতো। আর এখানে ভুসো চিংড়িও অল্প করে নিয়ে এসেছি, কারণ প্রত্যেক দিনই যাই, প্রত্যেক দিনই মাছ সব রকমই থাকে। তো একটা টাটকা জিনিস খাওয়ার কিন্তু টেস্টই আলাদা, সাথে আর কি মজাটাই বুঝতে পারছো আলাদা, সেই জন্য। তো এখানে কিন্তু ভুসো চিংড়ি এমনই একটা জিনিস যার মধ্যে অনেক নোংরা থাকে, কিন্তু আমি আজকে যে ভুসো চিংড়িটা পেয়েছিলাম এত পরিমাণে পরিষ্কার আর এত পরিমাণে সাদা ধবধবে, মানে মাঝে মধ্যে যাই ভুসো চিংড়ি দেখি, তবে সেটা কিন্তু পছন্দসই মনে হয় না, কেমন একটা যেন একদম গুড়ি গুড়ি বা একটু নোংরা মতো মনে হয়। কিন্তু আজকের এত পরিমাণে ভালো ছিল না ভুসো চিংড়িটা, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। একটাও কিছু তেমন পাইনি, জাস্ট 2-3টা ছোটো ছোটো কাঁকড়া পেয়েছি, যেটা আর কি থাকে চিংড়ি মাছের মধ্যে, আর 2-1টা ছোটো ছোটো মাছ পেয়েছি, চুনো মাছ বা যাই খাবে, এর থেকে বেশি আমি কিচ্ছু পাইনি। তবে একটা জিনিস কি বলো তো, ভুসো চিংড়ি আমার কাছে মনে হয় আমি যত ধুতে পারবো তত ভালো, মানে আমি ম্যাক্সিমাম 10-12 বার তো ধুয়েই থাকি ভুসো চিংড়িটা, কেন জানি না মনে হয় যে আরও ধুতে পারলে আরও ভালো, আরও ধুতে পারলে আরও ভালো। তো আমার ক্ষেত্রে এটাই হয়। তো ভালোভাবে মাছগুলোকে ধুয়ে আগে পানি ঝরাতে দিলাম, যতক্ষণ ওগুলো পানি ঝরবে ততক্ষণ আমি বাকি ঝাঁঝা জিনিসগুলো এনেছি সেগুলো গুছিয়ে নেব। আর সেই সাথে বেসিন এরিয়াটাও ক্লিন করে নিলাম, ঝাঁঝা এটোখাটো নাস্তার পরে থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ আগে যদি থালা বাসন ধুয়ে আবার বেসিন এরিয়াটা দিয়ে মাছের গন্ধ বেরোবে, সেই জন্য আগে আমি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর থালা বাসন ধুয়েছি। এতে আমার হাতটাও পরিষ্কার হয়ে গেল, সাথে বেসিন এরিয়ার মাছের গন্ধটাও কিন্তু চলে গেছে। ফ্রিজের মধ্যে একটা বেগুন ছিল, তো সেই কারণে ভাবলাম রুই মাছ দিয়ে কিন্তু বেগুনের তরকারি আমার ভীষণ মজা লাগে। তার এখন তো শীতের সময় যদি সব কিছু দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও কোনো কথাই নেই। তো মটরশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে বেগুনে এরভাবে রুই মাছের ঝাল করলে তার যে কতটা টেস্ট সেটা আর বলে বোঝানো নয়, করব। আর সেই সাথে কিন্তু আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে ওই যে ভুসো চিংড়িটা নিয়ে এসেছি সেটা কিন্তু ভর্তা করব। যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে, গরম ভাতের সঙ্গে তো ভর্তা বুঝতেই পারছো একেবারে জমে যাবে। আর আমার এত পরিমাণে ভুসো চিংড়ি ভর্তা খেতে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো হাজবেন্ড আবার আবদার করেছেন, যখন দুপুরবেলা খেতে বসেছিলাম উনি আবদার করেছিলেন যে ভুসো চিংড়ি সন্ধ্যাবেলা চপ করবে।
তো ব্যাস হয়ে গেল আরেকটা খাটুনি। তো কী আর করবো, বুধবার দিনকে উনি বাড়ি থাকলে আবদারের আর শেষ থাকে না। আর সেই আবদারগুলোই কিন্তু যথাযথ চেষ্টা করি পূরণ করার। আসলে হাজব্যান্ডের আবদার তো কম কানে আসলেই না রেখে আর পারি না, মনে হয় কতক্ষণে সেটা পূরণ করব। তো বাপ বেটি দুজনেই কিন্তু উঠে পড়েছে, মেয়ে অনেকক্ষণই উঠে পড়েছিল আর এখানে কিন্তু হাজব্যান্ডও উঠে পড়েছে। তো এই যে একটু ডিমটা যেটা স্কুল থেকে গিয়ে পেয়েছিলাম সেটাই কিন্তু আধখানা করে একটুখানি লবণ আর জিরে দিয়ে দুজনকে দিয়ে দিলাম, আধখানা করে। মেয়েই বেসিক্যালি খায় আর আজকের বুধবার দিনকে কিন্তু দুজনকেই দিই, হাফ হাফ করে দুজনে খাই। তো দিয়ে আসলাম, তারপরে এই যে আমি বাকি রান্না বান্নাটা এখন শেষ করব। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা জাল করতে বসিয়ে দিয়েছি। ভুষা চিংড়িকে কিন্তু সব কিছু দিয়েও জাল করা যায়, আবার চাইলে শুধুমাত্র লবণ হলুদ দিয়েও জাল করা যায়। আমি এর আগেও কিন্তু সব কিছু দিয়েই জাল করতাম, যেমন ধরো আদা রসুনের পেস্ট বলো, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, সর্ষে, মানে সব কিছু দিয়ে আর কি জাল করতাম। বাট আজকের ভাবলাম থাক, আর সব কিছু দেবো না, যেহেতু ভর্তা করে নেব আর অল্প পরিমাণ থাক, আর অত সুন্দরভাবে করার কোনো দরকার নেই। আসলে ওটা অনেকটা পরিমাণে হলে আর যদি রেখে দেওয়ার ব্যাপার থাকতো অনেকটা, তাহলে ওইভাবে জাল করে রাখলে ভর্তা না করলেও এমনিতেও তুমি খেতে পারবে। আর যেহেতু অল্প পরিমাণ, সেই কারণে ভাবলাম এই যে ভর্তা করব আবার সন্ধ্যাবেলা চপ করব, তাহলে মনে হয় আর বেশি থাকবে না, সেই জন্যই আর কি ভাবলাম আর অত সুন্দরভাবে করার কোনো দরকার নেই। এমনি লবণ আর একটুখানি মানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি একদম লো ফ্লেমে করে জাল করবো। আর এতে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই পানি বেরোবে। আর লো ফ্লেমে করলে এমনিতেই কিন্তু কড়কড়ে করে জাল করা হয়ে যাবে। তো এখানে এই যে ওটা একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওটা জাল হতে থাক, ততক্ষণে আমি বাকি রান্নার প্রিপারেশনটা করে নিই, কাটাকুটিগুলো সেরে ফেলি। তো এখানে বেগুনটা কেটে নিচ্ছি আর বাকি যা যা প্রিপারেশন সেগুলো করে নিচ্ছি। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো অভাব এমনই একটা জিনিস, অভাব কিন্তু আমাদের সব কিছুই শিখিয়ে দেয়, সব কিছুই বুঝিয়ে দেয়। যে অল্প তেলে রান্না কিভাবে করতে হয়, অল্প অর্থাৎ আধখানা পেঁয়াজেও কিভাবে তরকারি রান্না করতে হয়, মানে অল্প জিনিসে সমস্ত কিছু যে কিভাবে করতে হয় সেটা কিন্তু অভাবই আমাদের শিখিয়ে দিয়ে যায় বা বুঝিয়ে দিয়ে যায়। যে আমরা যারা ঘরের গৃহিণীরা রয়েছি তাদের ক্ষেত্রেই বলি, অভাব যখনই তোমার সংসারে আসবে না, কখনই অশান্তি করার চেষ্টা করবে না। যখনই তুমি বুঝতে পারবে যে তোমার সংসারে অল্প কিছু টানাটানি চলছে বা অভাব চলছে, ওটাকে কিন্তু ভালোবেসে নেবে। মনে করবে আল্লাহ পাক তোমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে, সবসময় তো তোমাকে দিয়ে এসেছে, দিয়ে পরীক্ষা করেছে যে আমি আমার বান্দাদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করি। কিন্তু একটা বার যখন সংসারে অভাব আসবে তখন তুমি এটাই বুঝে নেবে যে আল্লাহ পাক তোমার পরীক্ষা নিচ্ছে। যে অভাবের দিনে তুমি কিভাবে দিন পার করছো বা কতটুকু তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছো, কতটুকু পরিমাণে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে ভালো বিহেভিয়ারটা রেখেছো। কারণ যেই মানুষটা প্রত্যেক মাসের বেতন বা সাপ্তাহিক বেতন এসেই তোমার হাতে তুলে দেয়, ঠিক সেই মানুষটা যখন কাজ বন্ধ হয়ে যাবে, তোমার হাতে কিছুই দিতে পারবে না, তুমি সেই মুহূর্তে তার সঙ্গে কিরম বিহেভিয়ার করছো, তার প্রতি তার ভালোবাসাটা তোমার কমে যাচ্ছে কিনা, আল্লাহ পাক সেটাই তোমার কাছ থেকে হয়তো পরীক্ষা নিতে চান। সেই জন্য বলবো, যখনই তুমি এটা বুঝতে পারবে যে তোমার সংসারে অভাব অনটন আসছে, সেই সময়টাও কিন্তু হাসি মুখে থাকার চেষ্টা করবে। হ্যাঁ, হয়তো এটা অনেকটা কঠিন, তোমরা বলবে খুব কঠিন একটা বিষয়, কঠিন বলেই তো আল্লাহ পাক পরীক্ষাটা নিচ্ছে। পরীক্ষা যদি এতই সহজ হতো তাহলে তো হয়েই যেত। পরীক্ষা মানেই তো কঠিন, আর সেই পরীক্ষাতে যখন তুমি উত্তীর্ণ হতে পারবে তবেই তো তুমি আল্লাহ পাককে রাজি করাতে পারবে, তাই না? তো আমার ক্ষেত্রেও এটাই মনে হয় যে আমার জীবনে বা আমার সাংসারিক জীবনে বা কোনো কিছুর পথেই যখন কোনো বাধা বিপত্তি বা বিপদ আসে, আমি মনে করি আল্লাহ পাক আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, আর সেই পরীক্ষাতে আমাকে কোনোভাবেই উত্তীর্ণ হতেই হবে, হেরে গেলে চলবে না।
কিভাবে সেই পরীক্ষাতে আমি পাশ করব, আমি সেই চিন্তাটা করি। এই যে যেমন ধরো গত 1 মাসের মতো আমার হাজব্যান্ডের যখন কাজ বন্ধ হওয়া স্টার্ট হয়েছে, প্রথম আমি যখন জানতে পারলাম, আমার হাজব্যান্ড এসে বললেন জানো তো যে 1 মাস মতো হয়তো আর কাজ হবে না, কি হবে আমি কিছু বুঝতে পারছি না, চিন্তা হচ্ছে। স্বাভাবিক একটা বিষয়, একটা বাড়ির যে কর্তা তার যে টাকা পয়সা জোগাড় করে তার যখন টেনশন তো হবেই। তো আমি ওনাকে বললাম টেনশন করো না, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাক ঠিক পার করে দেবে। দেখো এই নিয়ে টেনশন করলে কি আর সেই দিনগুলো পার হবে না তো, তাহলে টেনশন করে কোনো লাভ নেই, দেখবি সব ঠিক হয়ে যাবে। তো এই বলে ওনাকে ভরসা দিলাম। আর ওনার সঙ্গে ঠিক যা যা বিহেভিয়ার আমি প্রথম নর্মালি করতাম, তার থেকে আরও ভালো বিহেভিয়ার ওই সময়টা করতে শুরু করলাম। কারণ আমি জানি আমার হাজব্যান্ড যখন কাজে যান তখন সারাদিন মানুষটাকে আমি দেখতে পাই না। বসে বসে ভাবতাম যে কখন মানুষটা বাড়িতে আসবে, তার সঙ্গে আমি আর কি কথা বলবো, তার মুখটা দেখতে পারবো। আর এই যে আল্লাহ পাক তোমাকে এই সুযোগটা যখন করে দিল যে এখন 1 মাস বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কাজ বন্ধ করে মানুষটাকে যখন তোমার কাছে সত্যি দিয়ে দিল, তখন যদি তুমি মানে অভাবের জন্য অশান্তি করো, তাহলে তো আল্লাহ পাক রেগে যাবেন। যে তুমি যেই মানুষটাকে দেখার জন্য সারাদিন অপেক্ষা করো, সেই মানুষটাকে যখন আল্লাহ পাক তোমার হাতে 1 সপ্তাহের জন্য হোক 2 সপ্তাহের জন্য হোক পুরো সারাদিনের জন্য তোমার কাছে দিয়ে দিয়েছে, তুমি কি করছো? তার সঙ্গে অশান্তি করছো। তাহলে কি আল্লাহ খুশি হবে না তো? তো আমি কিন্তু সেই দিনগুলো আমার হাজব্যান্ডের সঙ্গে এত আনন্দভাবে কাটিয়েছি, সুখের কাটিয়েছি। তো ওই মানুষটা বাড়ি থেকে বেরোতেই চাইতো না, খালি সবসময় ঘরেই বসে থাকতো, কিছুতেই বাড়ি থেকে বেরোতে চাইতো না, জানো তো। এই সন্ধ্যেবেলা পছন্দের কিছু নাস্তা করে দেওয়া, হ্যাঁ ঠিক যেমন প্রত্যেক সপ্তাহে বুধবারে ছুটি পেলে করে দিতাম, ঠিক প্রত্যেক দিন একটা না একটা ঝায়ক আমি ওনাকে বানিয়ে দিয়েছি, সেটা তো তোমরা ব্লগে দেখেইছো। তো এইভাবে কিন্তু ভালোবাসা বাড়ানোর চেষ্টা করবে, কখনো কমানোর চেষ্টা করবে না। সবসময় ভালোবাসা দিয়ে যাবে। তুমি যতটা ভালোবাসা তুমি দিতে পারবে, তুমি দেখবে তার থেকে 4 গুণ ভালোবাসা তুমি পাবে। এইটাই তুমি ভাববে। তুমি যদি দিতে না পারো তাহলে পাওয়ার আশাটাও কখনো করবে না। এইটুকুই তোমাদেরকে বলতে চাই আর কি। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আর এদিকে খাওয়া দাওয়াও কিন্তু শেষ করে ফেললাম। দুপুরে খাওয়া দাওয়া ভুষা চিংড়ি ভর্তা আর সেই সাথে বেগুন দিয়ে মাছের ঝাল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর আজকে যেহেতু বুধবার, বুঝতেই পারছো হাজব্যান্ড বাড়িতে আছে মানে ওনাকে তো মুড়ি মাখা করে দিতেই হবে। আর সেই সাথে আরেকটা আবদার ছিল, সেটা হচ্ছে ভুষা চিংড়ি যে ছিল তার কিন্তু চপ করো। তো সেটাই করলাম। তো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, তাহলে নিশ্চয়ই পরে বা 2-4 দিন পরেই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো, কারণ আমার ভীষণ মজা লেগেছে, বিশ্বাস করো। তো সেই জন্য আমিও ভেবেছি যে বানাবো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব যদি তোমরা দেখতে চাও তাহলে। তো এই যে এখানে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। আর মাখার দায়িত্বটা তো ওনার, আমার নয়। তো এখানে ছোলা, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, পেঁয়াজ, আলু সব কিছু দিয়ে একেবারে জিরে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন প্রথমে মেখে নেওয়া হচ্ছে। সাথে ছিল সবথেকে যেটা মেন, লেবু। উনি লেবু ছাড়া আবার খাবে না, একটু টক টক না হলে কিন্তু ভালো লাগে না। তারপর এর মধ্যে পড়বে মুড়ি, চানাচুর, সরষের তেল দেওয়ার পর এটাকে মাখিয়ে একদম খাওয়া হবে। তো এইভাবেই কিন্তু আজকে সন্ধ্যাটা কাটালাম। তো চিংড়ি মাছের মাথার বড়া কিন্তু আমি অনেকবার বানিয়েছি, তবে এইভাবে কিন্তু ভুষে চিংড়িটা যে বড়া করা যায় এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমার হাজব্যান্ডই বললেন যে এইভাবে করো, দেখবে খুব মজা লাগবে। তো সত্যি বানিয়ে দেখলাম, ভীষণ মজা লেগেছে। তো তোমাদের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা আমি শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ব্যাস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।